নমস্কার বন্ধুরা, আজ 22 অক্টোবর সকাল 7:30। গতকাল বিকেলে আমরা কলকাতা থেকে বালির উবুদে এসেছি আর এখন উবুদের লোকাল সাইটসিং করতে বেরিয়েছি একটা গাড়ি ভাড়া করে। প্রথমে এলাম আলা সারোমে। সকাল 7টাতে ওপেন হয়ে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে এটি। রাইস টেরাস যে কতটা সুন্দর হতে পারে সেটাই দেখতে পাবেন এখানে। এন্ট্রি ফি নিল 80K পার পার্সন। রিস্ট ব্যান্ডগুলোই টিকিট, সেটা হাতে পরে নিচ্ছি সবাই। অনেকটা জায়গা জুড়ে দ্রষ্টব্যগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ে, তাই এখানে সকালে সকালে আসাই ভালো। ঢুকে প্রথমে যে অ্যানিমালটি দেখছি তার নাম লুবাগ। বিওয়ার অফ লুবাগ লেখাটা খেয়াল করিনি। সিঁড়ি দিয়ে যেখানে নামলাম তার ঠিক পাশে আমার ঘাড়ের কাছে অ্যানিমালটি ছিল। দীপশিখা সাবধান করাতে দ্রুত সরে এলাম। সবচেয়ে কস্টলি কফি এই অ্যানিমালটির পটি থেকেই তৈরি হয়। আসলে ওয়াইল্ড লুবাগ জঙ্গলে ঘুরে বেছে বেছে বেস্ট কোয়ালিটির কফি বিনস খায় এবং মানুষ খুঁজে খুঁজে ওদের পটি সংগ্রহ করে সেগুলিকে প্রসেস করে কফি তৈরি করে। এখানে এই লুবাগ দুটিকে ওরা পুষেছে সেই প্রসেসটাকে টুরিস্টদেরকে ডেমনস্ট্রেট করবে বলে। এখন আমরা রয়েছি কফি রোস্টিং প্লেসে। আমাদেরকে একটি মেয়ে বুঝিয়ে দিচ্ছে সবকিছু। এখানে আরো অনেক জিনিসই রয়েছে, সেগুলোর কার্যকারিতাও আমাদেরকে বোঝাচ্ছে। এই যে দেখুন কোকো, আর এই যে ফুলটি দেখছেন এটা দিয়ে নাকি কোনো একটা সস তৈরি হয়, আর মিষ্টি আলু আরও সব কিছু রয়েছে। এখানে বেশ কিছু কফি বিনস রয়েছে, আমাদেরকে বললো খানিকটা নিতে, আমরা সেগুলো নিয়েও নিলাম। এর পরের অ্যাট্রাকশন গ্লাস ওয়াকের দিকে চলেছি এখন। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, সেগুলোর জন্য আবার আলাদা আলাদা করে টিকিটও কাটতে হয়। আমরা শুধু ঘুরে বেড়ানোর টিকিট নিয়েছি। এখন সিঁড়ি দিয়ে যেখানে নামছি সেটা মোস্ট প্রবাবলি কোনো রেস্টুরেন্ট। চেয়ার টেবিল দেখে তো তাই মনে হচ্ছে, তবে এত সকালে ওপেন হয়নি। আর এপাশে দেখছি গ্লাস ওয়াক। দিনের বিজি টাইমে এলে গ্লাস ওয়াকে হাঁটতে গেলে হয়তো রেস্টুরেন্টে চড়া দামে খাবার অর্ডার করতে হতো। এখানে একসঙ্গে 5 জনের বেশি হাঁটতে অ্যালাউ করে না। নিজেদের জুতো খুলে ওদের স্লিপার পায়ে দিয়ে কোনো রকম ভিড়ভাট্টা লাইন ছাড়াই এখন গ্লাস ওয়াকে হাঁটছি। আর রেস্টুরেন্টের রূপটা দেখুন কেমন সুন্দর। বালিনিজরা হস্তশিল্পে কতটা পারদর্শী সেটাই প্রতিদিন চাক্ষুষ করছি। এটা একটা ভিউ পয়েন্টও বটে। পুরো রাইস টেরাসের ভিউ এখান থেকে পাওয়া যায়। খুব সকালে এলাম বলে কোনো রকম এক্সট্রা খরচ না করে এই জায়গাটির মজা নিলাম। আর দেখুন এই সেই বিখ্যাত বালি সুইং। তবে এই আনন্দটুকুর জন্য অনেক টাকা খরচ করতে হয়। ড্রেস, ফটো তোলা, সুইং সব কিছুর জন্য আলাদা আলাদা ফি, আর লাইন দিতেও অনেকটা সময় নষ্ট হয়। তবে বিভিন্ন জায়গায় যে সেলফি পয়েন্ট বা ফটো তোলার জায়গা রয়েছে তার জন্য কোনো ফি লাগে না, আমরা সেটাই ইউটিলাইজ করছি। ক্রমশ নিচের দিকে নামছি। জায়গাটা এত সিনিক, এত সবুজ, এত ফটোজেনিক যে হাঁটবো না ছবি তুলবো না দেখবো বুঝে উঠতে পারছি না। একদম নিচে সরু একটা জলধারা রয়েছে, তার উপর যে সাসপেনশন ব্রিজটা রয়েছে সেটিকে পার করে ওপারে অনেকগুলি দ্রষ্টব্য আছে। আমরা সাসপেনশন ব্রিজটাও বেশ অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে বলে এগোচ্ছি। আর দেখুন ঐশিকা এবং দীপশিখা কিরকম ভয়ে ভয়ে এ প্রান্তে আসছে। সেফটির জন্য এখানে একসঙ্গে বেশি লোক ব্রিজে ওঠা বারণ। আর এ প্রান্ত থেকে ওদিকটা কিরকম দেখা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এখন। দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, সেটাকে বলে ইনফিনিটি পুল। শুনলাম ওখানে স্নান করতে গেলেও নাকি আলাদা করে টিকিট কাটতে হয়। সব রকম অ্যাক্টিভিটি এখানে করতে গেলে বেশ কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের আজকে আরো বেশ কয়েকটা জায়গায় যেতে হবে সাইট সিইং করার জন্য, তাই আমরা তাড়াতাড়ি করে সব দেখে ফেলতে চাইছি। ব্রিজটা রয়েছে মাঝ বরাবর। আমরা প্রথমে এদিকটায় এলাম, এখানে কিছুক্ষণ দেখে তারপরে আবার ও প্রান্তে চলে যাবো। এই দেখুন কিরকম একটা গুহা মুখ। এবারে আমরা ওদিকটায় যাচ্ছি, দেখছি ওদিকে কি আছে। ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। দেখুন আরেকটা ছবি তোলার জায়গা। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও ভেতরে যাওয়া যায় না, জাস্ট এখানে বসে ছবি তুলতে হবে। এমন অভিনব ছবি তোলার জায়গা পেয়ে আমার মেয়েরা উচ্ছ্বসিত। এখন আমরা একটা গুহার মধ্যে ঢুকতে চলেছি। গুহার ভেতরটা একটু অন্ধকার, তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইনসিকিউরও লাগছে না। আর গুহার বাইরেটা একটা রাক্ষসের মুখ। এটা একটা যেমন ভিউ পয়েন্ট তেমনি ছবি তোলারও জায়গা, তবে সেলফি পয়েন্ট নয়। এখানে দাঁড়িয়ে থেকে অনেক দূর থেকে ছবি তুলতে হবে। ওই যে দেখুন ওই গুহার মুখে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক আমরা ব্রিজ ক্রস করে চলে এলাম আবার এপারে। এখন আমরা দেখছি এখানে ছোট্ট একটা মন্দির। মন্দিরের পাশের জলে বেশ কিছু রঙিন মাছও রয়েছে। আরও কিছু ভিউ পয়েন্ট এখানে রয়েছে, এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আর দেখুন কিরকম কফি বাগানে কফি হয়ে আছে। এই প্রান্তেই শুধু এই কফি বাগানটা দেখতে পেলাম, ও প্রান্তে তো শুধুই রাইস টেরাস ছিল।
আর এই যে সেলফি পয়েন্ট বা ভিউ পয়েন্ট, এটা সব থেকে সুন্দর লেগেছে আমাদের। এখান থেকে পুরো রাইস টেরাসের খুব ভালো ভিউ পাওয়া যায়। যাই হোক, আমরা সব দেখে শুনে বালি সুইংয়ের পাশ দিয়ে আমরা চলে আসছি। এখানে আলা সারমের পুরো ম্যাপটাই দেওয়া আছে। কোনো রকম অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র দেখতেই আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো। এখন আমরা বাইরে বেরোতে চলেছি। যেখান দিয়ে ঢুকেছিলাম তার খানিকটা নিচেই বেরোনোর গেট, আর রাস্তার ওপারে হচ্ছে পার্কিং এরিয়া। আমাদের গাড়ি সেখানে পার্ক করা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন একটি মন্দির, নাম তীর্থ এম্পুল। চলে এলাম আমরা বালির পবিত্র ওয়াটার টেম্পল তীর্থা এম্পুলে। এখানে এন্ট্রেন্স ফি 75K পার পার্সন। তবে মন্দিরে স্নান করতে চাইলে তার জন্য আলাদা টিকিট করতে হয়। গাছটিতে কিরকম অদ্ভুত জিনিস ঝুলছে, কেউ কি বলতে পারবেন এটা ফল না সবজি? এখানে টেম্পারেচার আলাসারমের চেয়ে কম বলে মনে হচ্ছে। জায়গাটি বড় বড় গাছ দ্বারা আচ্ছাদিত এবং জলাশয় রয়েছে বলে হয়তো এমন স্নিগ্ধ পরিবেশ। টিকিট স্ক্যান করে মন্দির চত্বরে প্রবেশ করছি। এই পবিত্র হিন্দু মন্দিরটি পবিত্র জলের ঝর্ণা নামেও পরিচিত। এখানে লোকেরা আধ্যাত্মিক শুদ্ধির জন্য স্নান করেন। সেরকম ভাবে ড্রেস কোড না থাকলেও শোল্ডার কভার এবং নি লেন্থের নিচে ড্রেস পরেই মন্দিরে আসা উচিত। আমরা সেরকম ড্রেস পরে আসা সত্ত্বেও সারং পরতে হচ্ছে, কারণ সারং পরাটা এখানে বাধ্যতামূলক। তবে তার জন্য আলাদা করে কোনো ফি দিতে হলো না। এই বিশাল গাছটির নিচে বেদি করা আছে এবং অনেককে প্রণাম করতে দেখে আমরাও প্রণাম করলাম এখানে। আর দেখুন, স্থানীয় লোকেরা মন্দির থেকে বেরোচ্ছে কোনো একটা রিচুয়াল সেরে। খেয়াল করে দেখুন, জারিকেন ভর্তি করে জলও নিয়ে নিয়েছে। এই জায়গাটা বোধহয় ওদের বিশেষ প্রেয়ার স্থল, কারণ এখানে ট্যুরিস্টদের ঢুকতে দিচ্ছে না। স্থানীয়রাই ভিতরে পুজো আর্চা করছে। বালির কোনো মন্দিরের গর্ভগৃহে ট্যুরিস্টদের ঢুকতে দেয় না, অথচ প্রচুর এন্ট্রি ফি দিতে হয় মন্দিরে ঢোকার জন্য। আমরা এগিয়ে চলেছি মন্দিরের ভিতরে ন্যাচারাল স্প্রিং দেখার জন্য, যেখানে সবাই স্নান করে। তবে সেখানে যাওয়ার আগে এই চত্বরটি পড়ল। এখানে কোথাও দেবদেবীর মূর্তি দেখতে পেলাম না, তবে এখানে একটি বিশ্রামস্থল দেখতে পাচ্ছি শেড দেওয়া। এখন আমরা ভিড় করে পবিত্র ঝর্ণার কাছে চলে এলাম। এখানে মুখগহ্বর দিয়ে যে জল পড়ছে সেটা বাইরে থেকে আসা ন্যাচারাল ওয়াটার। যারা স্নানের জন্য টিকিট নিয়েছে তাদের আলাদা ড্রেস, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরাও এখানকার পবিত্র জল মাথায় নিয়ে আত্মশুদ্ধি লাভ করলাম। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যার জন্য স্থানীয় লোকেরা তো বটেই, পুরো পৃথিবী থেকে লোক আসছে। এখানে স্নানের জন্য একাধিক কুণ্ড রয়েছে। আমরা সেসব দেখে মন্দিরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে দেখছি। আর ঘুরতে ঘুরতে সেই ন্যাচারাল ওয়াটার উৎসস্থলও আবিষ্কার করে ফেললাম। আপনাদেরকেও দেখাবো সেটি। এখানে দেখুন, সাদা শার্ট এবং সারং পরে স্থানীয় লোকেরা প্রার্থনা করছে। বাউন্ডারির ওপাশে কয়েকজনকে উঁকি মেরে কিছু একটা দেখছে দেখে আমরাও যাচ্ছি সেদিকে। আর এখানে এসে কি দেখছি দেখুন, জলের তলায় ছোট্ট ভলকানিক ইরাপশন হচ্ছে কন্টিনিউয়াসলি। একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ভূগর্ভ থেকে হয়তো নানা রকম উপকারী মিনারেল উঠে জলে এসে মিশছে, সেই জন্য এখানকার জলের এত উপকারিতা। সব দেখা কমপ্লিট হয়েছে বুঝলাম এক্সিট লেখাটি দেখে। একরাশ প্রশান্তি নিয়ে বেরোচ্ছি মন্দির থেকে। বেরোনোর মুখে এত সুন্দর সুন্দর সুভিনিয়ারের দোকান দেখছি, প্রত্যেকটি জিনিস অ্যাট্রাকটিভ। আমাদের পরের গন্তব্য বালির মোস্ট ট্র্যাডিশনাল ভিলেজ, নাম পেংলিপুরান ভিলেজ। এই হচ্ছে সেই ভিলেজের টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি ফি নিল 50K পার পার্সন। বিশ্বের ক্লিনেস্ট ভিলেজগুলোর মধ্যে এটি একটি। ঢুকেই দেখছি শেড দেওয়া বিশ্রামস্থল, পাশে একটি মন্দিরও রয়েছে। এই দুটি হচ্ছে গিয়ে গ্রামের কমন এরিয়া। আর বাড়িগুলি পাথরে বাঁধানো রাস্তার দুপাশে সার দিয়ে রয়েছে। ঢোকার মুখে দুপাশে দুটি পাথরের দ্বার রক্ষক। এই গ্রামটি ধাপে ধাপে ক্রমশ নিচের দিকে নামছে। এখন আমরা একটি বাড়ির মধ্যে ঢুকছি। এটা যেহেতু একটি ট্র্যাডিশনাল ভিলেজ এবং এখনো ওদের সেই পুরনো ট্র্যাডিশনকে একই রকমভাবে বজায় রেখেছে, তাই বাড়ির মধ্যে যা দেখছি সবই বালিনিজ ঐতিহ্যের প্রদর্শন করছে। প্রচুর টুরিস্ট এখানে প্রতিদিন আসে বলে বেশিরভাগ বাড়িতেই কিছু না কিছুর দোকান রয়েছে, তবে দামটা বড্ড বেশি বলে মনে হলো। একটি বাড়িতে জলের বোতল কিনতে গিয়ে এই ধারণা হয়েছে আমাদের। এখানে সব বাড়িগুলি বাইরে থেকে দেখতে একই রকম। প্রত্যেক বাড়ির সামনে হাউস নাম্বার লেখা রয়েছে। দুটো বাড়িতে ঢুকেছিলাম আমরা, আর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, বাড়ির বাইরের দরজা যেমন খোলা তেমনি ঘরের দরজাগুলো হাট করে খোলা, অথচ মানুষজন খুব একটা দেখছে না বাড়ির মধ্যে।
কড়া রোদে হাঁটতে কষ্ট হচ্ছে এবং গ্রামে নতুন কিছু দেখতে পাচ্ছি না বলে আমরা ব্যাক করছি। চলে এলাম গ্রামের বাইরে, তবে বিশ্রামস্থলে না বসে মন্দিরের পাশে গাছের ছায়ায় বেশি আরাম বোধ করছি। রোদের তেজ প্রচণ্ড হলেও টেম্পারেচার বেশি নয়। গাছের ছায়ায় বসে শীতল হয়ে আমরা চলেছি বাঁশবাগানের দিকে, সেটাও এই গ্রামের একটা অংশ। টিকিট কাউন্টারের কাছে একটা জায়গায় অ্যারো দিয়ে বাঁশবাগানে যাওয়ার দিক নির্দেশ করা ছিল। আমরা সেটি ফলো করে চলে এলাম বাঁশবাগানে। এখানে উডেন ওয়াকওয়ে করা আছে বাগানের মধ্যে দিয়ে। মৃদুমন্দ হাওয়া বইছে, আর সেই হাওয়ায় বাঁশপাতার শিরশিরানি শব্দ শুনতে শুনতে হাঁটতে মন্দ লাগলো না। এইবারে আমরা টিকিট কাউন্টারের বাইরে বেরিয়ে যাচ্ছি পার্কিং এরিয়ায় বসে লাঞ্চ করব বলে। গতকাল কনভেনিয়েন্স স্টোর থেকে কাপ নুডলস কিনেছি আর সঙ্গে এনেছি হট ওয়াটার ফ্লাস্কে করে, সেই দিয়ে করে ফেললাম লাঞ্চ। আমাদের নেক্সট ডেস্টিনেশন গোয়া গজা। এখানেও 50K পার পার্সন এন্ট্রি ফি দিতে হলো। নী লেন্থের নিচে ড্রেস পরে আছি বলে আলাদা করে সারং পরতে হলো না। গোয়া গজা শব্দটির অর্থ এলিফ্যান্ট কেভ। 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। দৈত্যের মুখ দিয়ে ঢুকতে হয় এই পাথরের গুহা মন্দিরে। খুব কিছু অ্যাট্রাকটিভ নয় এই জায়গাটি, কিন্তু বালিতে এটাই একমাত্র মন্দির যেখানে টুরিস্টরা গর্ভগৃহে ঢুকতে পারে এবং প্রেয়ারও করতে পারে। সবচেয়ে ভালো লাগলো যখন দেখলাম এখানে দুজন ফরেনার ধ্যানমগ্ন হয়ে চোখ বন্ধ করে জোরে জোরে বলছে ওম গণ গণপতায় নমঃ। এখানে গণেশ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে 3টে লিঙ্গ পূজিত হচ্ছে। আরও একটি মূর্তি দেখলাম, তবে সেটি আমাদের পরিচিত নয়। যাই হোক, ভক্তিভরে প্রণাম সেরে বাইরে বেরিয়ে এলাম মন্দির চত্বরটি ঘুরে ঘুরে দেখার জন্য। এখানেও রয়েছে একটি পবিত্র জলাশয়, আর তার পাশে কি কর্মকাণ্ড হচ্ছে দেখুন একবার। ভাত শুকিয়ে পাঁপড় তৈরি হচ্ছে। গতকাল সানসান ওয়ারংয়ে যে নাসি গোরেংয়ের সাথে পাঁপড় দিয়েছিল সেটা মোস্ট প্রবাবলি এরকমই কোনো জিনিস। আর এর পাশেই দেখলাম একটি কিচেন। মন্দির দেখা শেষ করে এই দোকানগুলির পাশ দিয়ে চলেছি ছোট একটা ফলসের দিকে। ঝুরি নামা বিশাল গাছের তলায় ঝর্ণাটি দেখতে মন্দ লাগলো না। এইবার কষ্টকর চড়াই উঠে চলেছি গাড়ির দিকে। নেক্সট ডেস্টিনেশন বালির মোস্ট ভিউড ওয়াটারফল, নাম তেগেনুঙ্গান। এখানে এন্ট্রি ফি নিল 30K পার পার্সন। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এখানে টিকিট চেক করলো, তারপরে সবার হাতে এরকম ছাপ দিয়ে দিল। আজ এটাই আমাদের লাস্ট সাইটসিং স্পট। সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি এইসব সাইটসিং এর জন্য গাড়ি ভাড়া করেছি 700K দিয়ে। লেট করলে পার আওয়ারের জন্য এক্সট্রা দিতে হবে 100K। আর দেখুন কতটা নিচে যেতে হবে ফলসের কাছাকাছি যেতে গেলে। এই ফলসের কাছাকাছি আরও একটি দ্রষ্টব্য আছে, সেটি হলো ওই সাসপেনশন ব্রিজ। ওটা আসলে একটি গ্লাস ওয়াক, কিন্তু ওর যা এন্ট্রি ফি তাতে আমাদের কাছে ওয়ার্থ ইট মনে হয়নি, তাই যাইও নি। অবশেষে পৌঁছে গেলাম ফলসের কাছে। আমরা নদীর ধারে ছায়ায় বসে ফলস এবং তার নিচে তৈরি হওয়া রামধনু দেখে মনোরম একটি আফটারনুন কাটালাম। পাশের ছোট্ট পুলে কয়েকজনকে দেখলাম স্নানও করছে। এইবারে সেই কষ্টকর চড়াই ওঠা আসলে খুব কিছু কষ্টকর নয়, কিন্তু সারাদিন ঘুরে ক্লান্তি এবং খিদের জন্য ওইরকম আমাদের মনে হয়েছিল। সুন্দর সবুজে ছাওয়া, রেলিং দেওয়া রাস্তা, পাশাপাশি রেস্টুরেন্ট রয়েছে, ফটো তোলার জায়গাও রয়েছে। ক্লান্তি না থাকলে এই পথটুকু হয়তো আমরা ভালোভাবে এনজয় করতে পারতাম। এখানে ফলসের হিস্ট্রি এবং ম্যাপ দেওয়া রয়েছে, ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারেন। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছলাম বিকেল 4:30। হোটেলের এই কমন জায়গাটিতে রয়েছে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, চা কফি বানানোর জন্য ইলেকট্রিক কেটলি। আমরা ফিরেই কফি খেয়ে নিলাম। এরা ড্রিঙ্কিং ওয়াটার ফ্রিতে দিয়েছে বলেই জল কেনার টাকাটা সাশ্রয় হচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্নান সেরে এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। যদিও বা ডিনার করার টাইম নয় এটি, কিন্তু রেস্টুরেন্টগুলি এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর তাছাড়া আমাদের খিদেও পেয়েছে প্রচণ্ড। চলে এলাম আমাদের মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট সানসান ওয়ারংয়ে। গতকালও আমরা ওদের এখানে ডিনার করেছিলাম, তাই আজ আমরা ওদের পরিচিত মুখ। এখানে বসার সুযোগ পেলাম আজকে। ওপাশে ওদের একটা বিল্ডিং রয়েছে যেখানে গতকাল খেয়েছিলাম, তবে এই জায়গাটি সকলেরই খুব পছন্দ। সন্ধ্যের আগে এসেছি বলে এখানে বসার সুযোগ পেলাম লাইনে দাঁড়িয়ে ওয়েট না করে। ঐশিকার ইচ্ছে ছিল এখানে ডাকের মাংস খাবে, তাই বিবেক বাকার অর্ডার করছে। আমিও দীপশিখা অর্ডার করলাম নাসি চাম্পুর, এবং আমার হাজব্যান্ড অর্ডার করলো নাসি চাম্পুর লাঙ্গিট। চাম্পুর এবং লাঙ্গিটের সাইড ডিশ একই, শুধু লাঙ্গিটের ভাতটা নীল রঙের। আমরা ঐশিকার থেকে ডাকের মাংস টেস্ট করেছিলাম, চিকেনের মতোই খেতে অনেকটা। খাওয়ার পরে উবুদ মেইন রোডে কিছুক্ষণ ঘুরলাম। কনভেনিয়েন্স স্টোর থেকে আগামীকাল দুপুরের জন্য কিছু খাবার কিনে ঘরে ফিরলাম। আজ এইভাবেই দিনটি কাটালাম। এর পরের ভিডিওতে দেখাবো নর্থ বালি এবং ওয়েস্ট বালির কিছু জায়গা। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।